উনি বিগত দিনে যে নোংরামিটা করতেন এবং উনি ভাড়া দিয়ে সেখানে বাইরের থেকে মানে কি বলবো একটা র্যাকেট চালাতেন ওখানে। রেখা পাত্রের মতো আমি ভিক মাঙ্গা লোক না, ওই এমএলএও তো ভিক মাঙ্গা আমার কাছে। আমি কুজোয় আমি চিতয়ে শোয়ার শখ আমার নেই। আর একজন মহারাজ হয়ে এরকম ধরনের কথা বলছেন। উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো, কি কারবার চালাতো, সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। ওখানে আনন্দ ফুর্তি যা করো, আমার বাগান বাড়ি রয়েছে, পুকুর রয়েছে, সবকিছু করো। ওখানে ওরা খেয়েছে, দিয়েছে, আনন্দ করেছে, ফুর্তি করেছে, লোকজন নিয়ে মাছ মাংস মদ ফদ নিয়ে অনেক কিছু করেছে। যে একজন মহারাজ, ওনাকে আমি যথেষ্ট সম্মান করতাম, কিন্তু ওনার এই আজকের এই ব্যবহারটা দেখে আর সম্মান করা যায় না। একজন মহারাজ, একজন সাধু সন্ত হয়ে এত লালসা ভালো না। এই যারা এখানে আমাকে আটকে রেখেছে, এগুলো আমার কাছে আমার শিষ্য হওয়ার যোগ্য না। আর উনি চাইছেন যে রেখা পাত্রের নামে বদনাম করে আমি গেস্ট হাউসটা বিক্রি করব। গেস্ট হাউস কেউই নেবে না, কেননা সবাই জানে যে ওখানে কি হতো। আর মহারাজ ওটাকে বৃদ্ধাশ্রম করবে বলে ওই জায়গাটা, ওই গেস্ট হাউসটা বানায়। সন্দেশখালী রেখা পাত্র নিয়ে চলে এলাম আজকে। আমি শুনলাম বলে বললাম, নাহলে আমি সত্যি কথা বলতাম না ভাই। রেখা পাত্র 4.5 বিঘে জায়গার উপরে 3 তলা বাড়ি, ভোটের 1.5 মাস আগে থেকে দখল করে বসে আছে উনি। সেই বাড়িটা কোনো মতে তার ছাড়ছে না। সে ব্যক্তি গেরুয়া মাথায় পাগড়ি দেওয়া, আবার গেরুয়া পরা, ঠিক আছে। সে আবার বলেছে আমি বিজেপি ভক্ত, ঠিক আছে। রেখা পাত্র নাকি দখল করে বসে আছে ভাই। 4.5 বিঘা জায়গা, 3 তলা বাড়ি। কি সর্বনাশের কথা! আমি এখন কি বলবো? বললে বাবা খারাপ, আমি বললে বাবা খারাপ, বলতে চাই না বাবা। হিঙ্গলগঞ্জে রেখা পাত্র যখন সে নতুন বিধায়ক হয় তখন তার সম্পত্তির পরিমাণ কিচ্ছু ছিল না। সে একজনের বাড়িতে ভাড়া ছিল 5 মাস ধরে। 4 বিঘা সম্পত্তির উপরে 12টা ঘর, বাগান বাড়ি মিলে সবকিছু সে ব্যবহার করছে। এখন সেই বাড়িটা কেনার কথা ছিল 1,25,00,000 টাকা দিয়ে। তো সেই বাড়িটা যখন নিয়েছে 5 মাস ধরে, ভোটের আগের থেকেই 3 মাসের ভাড়া এখনো পাবে। 26শে এপ্রিল সে ভাড়া নিয়েছে, আর 2 মাসের ভাড়া নাকি দিয়েছে, 3 মাসের ভাড়া এখনো পাবে। আর সেই বাড়িটা দখলের অভিযোগ নিয়ে এসে সেই স্বামী কেশবানন্দ মহারাজ অভিযোগ তুলেছে। তো যাই হোক, উনি বলছে 1,25,00,000 টাকা নিয়ে কেনার কথা ছিল। আর রেখা পাত্র বলছে আমি পরিচারিকার কাজ করি, তাহলে আমার এত টাকা এক্ষুনি কোথা দিয়ে আসবে? আমি 3 মাস হয়ে গেল মাইনে পাইনি। তার উপরে উল্টে আরো ওই মহারাজের নামে বলছে সে নাকি ওখানে আরো নোংরা র্যাকেট চালাতো। এইসব কথাবার্তা বলে এখন তার নামে অভিযোগ তুলছে। যাই হোক, ভিডিওটা দেখি। রাজনীতি থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়, আপনারাই বলুন দেখি। রেখা পাত্র বিধায়িকা, যিনি কিনা মাসে 70,000 টাকা ভাড়া নিয়েছে, 4 বিঘা জমির সমেত 3 তলা বাড়ি কেশবানন্দ মহারাজের কাছ থেকে, সেটা তো দিচ্ছে না, চিটিংবাজি করছে, ভাড়া দিচ্ছে না। কি ভাবুন, কি ক্ষমতা! হ্যাঁ, বিজেপি বিধায়িকা হয়ে যাওয়ার পর 3 মাস ভাড়া দেয়নি। যেই জায়গাটার ভাড়া 1,10,000 টাকা, তিনি বিজেপির সাপোর্টার বলে, কেশবানন্দ মহারাজ তিনি বিজেপির সাপোর্টার বলে ইনাকে ভাড়া দিয়েছিল 70,000 টাকায়। কত হাজার টাকা কম বলুন দেখি? 40,000 টাকা কম। তারপরে তিনি ভাড়া দিচ্ছে না এবং জবরদখল করে বসে আছে। আর যেই রেখা পাত্রর নামে তিনি নালিশ করলো, তখন এই রেখা পাত্র এসে কি বলছে, ওখানে হচ্ছে খারাপ কাজ চলে। ভাবুন, একজন বিজেপি বিধায়িকা, তিনি মহারাজের নামে, কেশবানন্দ মহারাজের নামে, আশ্রমের নামে নোংরা কথা বলতে এদের আটকায় না। কি অবস্থা বলুন দেখি! হ্যাঁ, নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না, শুধু চোখের সামনে ঢুলি পড়িয়ে রাখে হিন্দু হিন্দু। আপনারা একটু বুঝুন। এই বেশি বড় বড় কথা বলিস কি করে? বলছি তোদের যেটা প্রকল্প চালু করবে বলছে, ওই যে কি জানো একটা ভান্ডার, তো বলছি ওই ভান্ডারে তো 3,000 টাকা দিব বলেছে। তাহলে ওটা কোথা থেকে পাবে মোদি দাদু? কিরে রেখা, বলছি কোথা থেকে পাবে বল না মোটি কালটি। বলছি যে কোথা থেকে পাবে ও? লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নয়, মমতা ব্যানার্জি তোর টাকা থেকে দিচ্ছে। তাহলে এইবার বল যে মোদি সরকার, মোদি দাদু কোথা থেকে দেবে বলতে পারিস? বড় বড় লেকচার মারতে খুব ভালো পারিস। বলছি নেতৃত্বটা একটু ভালো করে দিলে না, তোকে সবাই একটু ভালো বলতো, কিন্তু তুই নেতৃত্ব দিতে পারিস না, এটা কিন্তু মানতেই হবে। ঠিক আছে, তুই যে একটা নেত্রী হয়েছিস, তো নেতৃত্বটা একটু ভালো করে দে। তুই যে আবল তাবল কথাগুলো বলছিস যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি আমাদের থেকে, মানে তোর থেকে নেওয়া হচ্ছে, বলছে আমাদেরই টাকা।
ঠিক আছে, আমাদেরই টাকা। কিন্তু এই যে 10,000 টাকা করে দিবে বলছে, 50,000 টাকা করে দিবে বলছে, চাকরি দেবে বলছে, তারপরে 3,000 টাকা করে দেবে বলছে, এইগুলো কোথা থেকে দেবে? মোদি দাদু কোথা থেকে দেবে? উনার গ্যাটের টাকা, উনার হচ্ছে অ্যাকাউন্টে থেকে বার করে নিজস্ব টাকা দেবে, নাকি ফুটানি দেখাতে ব্যস্ত থাকবে? একটু বলতে পারিস? তাই উল্টাপাল্টা কথা না বলে না, ওই 1,500 টাকা যেটা পাচ্ছে মানুষে, সেটাতে অনেক খুশি এই 3,000 টাকার থেকে। কেননা এই 3,000 টাকা যদি নেয়, মানে দেয় মানুষকে, তাহলে এই 3,000 টাকার পরিবর্তে তাদের বাড়ি ঘর সমস্ত কিছু বিলিয়ে দিতে হবে, এমনকি তাদের বাড়ির মেয়েদেরকে পর্যন্ত বিলিয়ে দিতে হবে। তার থেকে এই 1,500 টাকা অনেক ভালো। ঠিক আছে, মমতা সরকার যেটা দিচ্ছে সেটা অনেক ভালো। শুধু আমি বলছি না, প্রত্যেকটা মানুষ বলছে, প্রতিটা মেয়েরা বলছে, প্রতিটা ছেলেরা বলছে। এটা কিন্তু মনে রাখবি, শুধু লক্ষ্মী ভান্ডার নয়, দিদি কিন্তু অনেকগুলো প্রকল্প চালু করেছে। শুধু লক্ষ্মীর ভান্ডারের কথাটা কেন তোদের মাথায় আসছে? কেননা বাচ্চা বাচ্চা মেয়েরা যারা স্কুলে যেতে পারতো না, তারা কিন্তু গিয়ে রীতিমতো একবেলা খেতে পেয়ে পড়াশোনা করে তারপরে অনেক কিছু প্রকল্প পাচ্ছে। যারা পড়াশোনা করতে পারতো না একদিন, সেই টাকাতে কিন্তু পড়াশোনা করছে। সেটা বল। শুধু শুধু লক্ষ্মীর ভান্ডার নিয়ে তোরা পড়ে থাকিস কেন কি জানি ভাই? লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার না এমনি এমনি মমতা ব্যানার্জির নাম রাখেনি। এই লক্ষ্মীর ভান্ডার আমাদের জীবনে কতটা প্রাধান্য রাখে সেটা কিন্তু তুই বুঝবি না, বুঝলি? তুই তো সবার খাট গরম করে বেড়াস, তাই জন্য তুই বুঝবি না। আসলে তোর তো মানে বিনা মাংড়ায় দিয়ে দিচ্ছিস পিঠা পেতে, তাই পিঠা খেয়ে তুই উপার্জন করে নিচ্ছে, মানে তুই করে নিচ্ছিস, তাই জন্য তুই বুঝবি না এই 1,500 টাকার মূল্যটা কি। আসলে বললামই তো, নেতৃত্ব দিতে পারিস না, তাই বকবি না বেশি, আমার জন্য তাই বলে। তো তাই বলছি যে তুই যে দাঁড়িয়ে মানুষকে পরিষেবাটা কি দিয়েছিস সেটা একটু বল দেখিনি। তুই এতদিনের যা থেকে দাঁড়িয়েছিস, সেখানে তো একটা নেত্রী হয়েছিস, সেই নেত্রী হিসাবে প্রত্যেকটা জনগণের কি পরিষেবা দিতে পেরেছিস? কি শুধুমাত্র বিজেপির নেতাদের খাট গরম ছাড়া কি নেতৃত্ব দিতে পেরেছিস আমাকে বলতে পারবি? শুধু তো মমতা ব্যানার্জির ফল ধরছিস, কিন্তু আমরা যদি তোদের ফল ধরি তাহলে তোরা তো নিতেই পারবি না। চোর চিটিংবাজ গুলো। বলছি মোদি দাদু কিসের হচ্ছে ভিত্তি করে 3,000 টাকা দিচ্ছে এবং পরবর্তীকালে সেই 3,000 টাকার হিসাব নিবে বলতে পারিস? কেননা মোদি দাদু যেটা দেয় তার ডবল কিন্তু জনগণের থেকে নেয়। সেটা কি তোর ধারণা আছে নাকি নেই? আসলে কি বলতো, গন্ড মূর্খ হলে যা হয়। তো সেটাই বলছি যে বুঝে শুনে কথা বলবি। মমতা ব্যানার্জির ওপরে আঙুল তোলার আগে নিজেদের ওপরে একটা আঙুল তুলে দেখ যে তোরা এতদিন পর্যন্ত কোন জনগণকে কোন জিনিসটাই পরিষেবা ভালো করে দিতে পেরেছিস। বুঝতে পারলি? এই ভোটের সময় এসে তোদের এই মুখগুলো দেখা যায়, আদারওয়াইজ যখন হচ্ছে ভোট হয়ে যায়, মানুষ বিপদে পড়ে থাকে, তখন তোদের এই মুখগুলো দেখা যায় না। বুঝলি? এখন তোরা ভোট এসছে, এখন তোরা বিশাল প্রচার নিয়ে ব্যস্ত, যেটা হচ্ছে কিনা মমতা ব্যানার্জির বদনাম করতে হবে। কিন্তু আমার জেনে বলে না যে 1,500 টাকার পরিবর্তে আমাদেরকে অন্য কিছু দিতে হচ্ছে না, আর 3,000 টাকার পরিবর্তে আমাদেরকে অন্য কিছু দিতে হবে, যেটা বিহারে হচ্ছে। সেটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাই বুঝে শুনে কথা বলাটা ভালো। একটা নেত্রী হয়েছিস কিন্তু ভালো করে নেতৃত্ব দিতে পারিস না, এটাই তোদের কাছে ফল্ট। কেননা জনগণকে তোরা সেইভাবেই চোখে দেখিস, তোরা জনগণকে মানে পায়ে পিষে মারার মতন অবস্থা হয়ে গেছে। একটা জনগণ যখন বলছে যে আমার এই রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি, তো সেটার ব্যাপারে তোদের কোনো নলেজ নেই, তোদের কোনো দেখার কোনো হচ্ছে সেদিকে দেখিসই না, ঠিক আছে? সেদিকে দেখিসই না। তাহলে বলতো তোরা কেমন মমতা ব্যানার্জির ফল্ট বার করিস? বললাম তো, গরিবের ভগবানও, ঠিক আছে? গরিবের ভগবান উনি, তাই গরিবের ভগবানকে কখনো কেউ পায়ে ঠেলে দিতে পারবে না, সব সময় আছে, থাকবেন, এটুকু মনে রাখিস। মানে ভাবা যায়, যখন মুসলিমদের গরুর মাংস খাওয়া বন্ধ করেছিল, তখন কিন্তু একটা সম্প্রদায়ের মানুষ অসুবিধায় পড়েনি। মুসলিমরা গরু খাওয়া বন্ধ করে দেবে, তা কোনো অসুবিধা নেই। অসুবিধা পড়েছিল হিন্দু মা বোনেরা। তারা যে ব্যবসাটা করতো, গরুর ব্যবসা, সে তাতে তাদের জীবিকা চলতো, সেগুলো তারা বন্ধ করতে হয়েছে তাদের। এখন আবার মসজিদ থেকে মাইকের আওয়াজ আস্তে করতে হবে, মন্দির থেকে মাইকের আওয়াজ আস্তে করতে হবে। অনেক অনেক মসজিদ থেকে তো মাইক খুলেই নিচ্ছে। তো সেই ভাইটা বলছে সইবে না। এই যে রাজনীতির মধ্যে হিন্দু মুসলিম করে আজকের যে জিনিসগুলো হচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। হিন্দু ভাই হয়ে বলছে, মানে সে কিন্তু তোদের মতন গোবর খায় না রে, গোবর খোর। সে কিন্তু ভাত খায়, বুঝেছিস? তাই তার মাথায় সুবুদ্ধিটা আছে, তোদের মতন কুবুদ্ধি নেই। একটা কথা মাথায় রাখিস, যদি পাশের বাড়ি আগুন লাগে, তাহলে সেই আগুনটায় তোর ঘর পুড়ে ছারকার হবে না। এই যে ভুল ভাবনাটা রেখেছিস না, ভুলে যা, বুঝেছিস? মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছিস এই দল দল করে। আমরা তো
মমতা ব্যানার্জির আমল থেকে দেখেছি, রাত পর্যন্ত দেখেছি, যারা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করতো, যেই গদিটা পাল্টেছে সঙ্গে সঙ্গে রূপ পাল্টে নিয়েছে, সব গিরগিটের মতন রূপ পাল্টে নিয়েছে। কি বিজেপি ভক্ত এরম, মানে এতটা বিজেপি ভক্ত মনে হয় আমরা এই 15 বছর, কেন মনে হচ্ছে 36 বছর ধরে দেখিনি এতটা বিজেপি ভক্ত। ঠিক আছে, মানে এইসব করে করে এরা মানুষের মনে ঘৃণা ছড়াচ্ছে। কিছু কিছু মানুষ যেটা সোশ্যাল মিডিয়ার দ্বারাই দেখছি, আমাদের আশেপাশে এইসব নেই, বিজেপি করছে করছে, তৃণমূল করছে করছে, এই কিছু কিছু সোশ্যাল মিডিয়ার দ্বারাই দেখছি যারা মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে। ভয় কর, উপরবেলাকে দেখে ভয় কর, বুঝেছিস, ভয় কর, মরতে তো হবেই। ঠিক আছে, এমন গজব মাথায় পড়বে না, চিন্তা করতে পারবি না, এমন গজব মাথায় পড়বে। কারণ কি জানিস, মুসলমানদের দোয়াইতে অনেক জোর, বুঝেছিস, মুসলমানদের দোয়াইতে অনেক তাকাত, উপরবেলা শুনে নেয় স্বয়ং, বুঝলি। ভয় কর, মানুষের মধ্যে ঘৃণা ছড়াস না, ভালোবাসা